পতিত শেখ হাসিনা সরকারের সময় ডিজিএফআই কিভাবে ব্যবহৃত হতো দলীয় এবং রাজনৈতিক কাজে তার একটি বড় উদাহরণ পাওয়া গেছে ইসলামী ব্যাংকের সাবেক এমডি আব্দুল মান্নানের বক্তব্য থেকে। এখানে বলা হচ্ছে জোর করে পদত্যাগপত্রে সই নেওয়া হয়। কিভাবে নেওয়া হয়েছে তার একটি বর্ণনা আপনারা তার কাছ থেকেই জানতে পারেন, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে ডিজিএফআইকে রাজনৈতিক কাজে, দলীয় রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছিল। অথচ ডিজিএফআইয়ের তার যে প্রতিষ্ঠাকালীন যে গঠনতন্ত্র, তার যে কার্যপরিধি, তাতে কোনোভাবেই কোনো ব্যাংকে হানা দেয়া বা কোনো রাজনৈতিক কার্যক্রমে, আভ্যন্তরীণ রাজনৈতিক কোনো কার্যক্রমে তার ব্যবহৃত হওয়ার কথা না। আর বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনোভাবেই ডিজিএফআই হস্তক্ষেপ করার কথা না, কিন্তু সবই হয়েছে। যা যা আপনারা কল্পনাও করতে পারেন না সেই কাজগুলো হয়েছে। তিনি বলছেন যে তার এই রিপোর্টের প্রেক্ষিতে বলা হচ্ছে যে সমালোচিত চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ 2017 সালের 5 জানুয়ারি ইসলামী ব্যাংক দখল করে। সেদিন ভোরে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর অর্থাৎ ডিজিএফআইয়ের কয়েকজন কর্মকর্তা ইসলামী ব্যাংকের তৎকালীন এমডি আব্দুল মান্নানকে তার বাসা থেকে কচু খেতে ডিজিএফআই কার্যালয়ে নিয়ে যান। দর্শক খেয়াল করেন, তারপর কি বলছে, একইভাবে নিজ নিজ বাসা থেকে তুলে নেওয়া হয় ব্যাংকটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে। এরপর তাদের জোরপূর্বক পদত্যাগপত্রে সই করিয়ে ব্যাংকটি দখলে নেয় মোহাম্মদ সাইফুল আলমের মালিকানাধীন এস আলম গ্রুপ। আচ্ছা, এস আলম গ্রুপ এই যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং এমডিকে যে ডিজিএফআইয়ের সদর দপ্তরে নিয়ে গেল কচু খেতে, এটি কি এস আলম গ্রুপের এত ক্ষমতা? এখানে কি দিল্লিতে পালিয়ে থাকা যে শেখ হাসিনা, তার কি মদত নেই? দর্শক খেয়াল করেন, এত বড় বুকের পাটা কখনোই হবে না ডিজিএফআইয়ের যে এস আলম গ্রুপের পক্ষ থেকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং এমডিকে তারা কচু খেতে ডিজিএফআইয়ের দপ্তরে নিয়ে আসবে এবং জোরপূর্বক তাদেরকে পদত্যাগে বাধ্য করা। এটা কোনোভাবেই সম্ভব না সরকার এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া। এবং এটা সবাই জানেন যে চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের যেই সাথে শেখ হাসিনা, শেখ রেহানা এবং জয়ের সম্পর্ক ইতিমধ্যে প্রকাশ পাচ্ছে যে এদের লুটপাটের টাকার অর্ধেক শেখ রেহানা, হাসিনা এবং জয় তারা ভোগ করছে। এবং তার কারণেই কিন্তু এই মানে ডিজিএফআইকে সরাসরি একটা ব্যাংকের একটা কি বলে, তাদের যে মালিকানা, তাদের যেই তাদের নিয়োগ, চাকরি, সব কিছুতে হস্তক্ষেপ করতে পারছে শুধুমাত্র সরকারের শীর্ষ পর্যায়ের আনুকূল্য বা তাদের আশীর্বাদের কারণে। এখানে বলা হচ্ছে ওই দিন ইসলামী ব্যাংকের একটি অব্যবহৃত প্যাডে লেখা পদত্যাগপত্রে জোর করে সই নেওয়া হয় বলে দাবি করেছেন ব্যাংকটির সাবেক এমডি আব্দুল মান্নান। তিনি বলেন, আমাকে যে কাগজে সই করানো হয় সেটি ইসলামী ব্যাংকের একটি প্যাড, কিন্তু সেই প্যাড 1983 সালে প্রতিষ্ঠার পর থেকে চলতি 2024 সাল পর্যন্ত ইসলামী ব্যাংক কখনোই ব্যবহার করেনি। সে ধরনের একটি প্যাডে আমার পদত্যাগপত্র নেওয়া হয়েছে। একটা আজকে তিনি ওয়েবিনারে কথা বলছেন, এই ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত, সেখানে এই তথ্যটা তুলে ধরছেন আব্দুল মান্নান। এই ওয়েবিনারের সঞ্চালনা করেন আমেরিকা থেকে সাংবাদিক মুনির হায়দার। ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান বলেন, ওই দিন অনেক রাত পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের স্যাররা অফিস করেছেন। তারা ওই দিনই ব্যাংকের মালিকানা পরিবর্তনের কাজটি দ্রুত সম্পন্ন করতে কাজ করেছেন। চিন্তা করেন, ওই দিনই করে ফেলতে হবে। এগুলো কিভাবে হতে পারে একটি দেশের ব্যাংক খাতে, যে ব্যাংক খাত একটি দেশের অর্থনীতির প্রাণ? তিনি আরো বলেন, পরের কয়েক বছর তাদের টেলিফোনে অর্থাৎ এস আলম গ্রুপ, বাংলাদেশ ব্যাংক তাদের অনেক সিদ্ধান্ত পরিবর্তন করেছে। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, যাতে ভবিষ্যতে এমনটা ঘটানোর কেউ সাহস না পায়। দীর্ঘ 7.5 বছর পর দেশে ফিরেছেন জানিয়ে আব্দুল মান্নান বলেন, বিদেশে থাকার সময় দেশ থেকে বাংলাদেশের কেউ সাংবাদিক, কোনো সাংবাদিক তার সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু তিনি ভয়ে কথা বলেননি, কেননা তিনি নিরাপদ বোধ করেননি, আতঙ্কের মধ্যে থেকেছি বলে তিনি জানান। আবার বাংলাদেশে এসে নিঃশ্বাস নিতে পারবো এমনটা আর মনে করিনি। তিনি আরো বলেন, আমি এখন মনে করি কথা বলার স্বাধীনতা পেয়েছি,
তবে সেই ভয় কাটতে বোধহয় সময় লাগবে, মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে বোধহয় আমার আরও সময় লাগবে। দর্শক, এই হচ্ছে একজন ব্যাংকের এমডির বক্তব্য। তাহলে আব্দুল মান্নান, ইসলামী ব্যাংকের সাবেক এমডি, এই বক্তব্যের এই প্রতিধ্বনি কত মানুষ অনুভব করে দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।